হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো WBPSC ওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের আপকামিং সকল এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। আর আজকের টপিক কি না, আজকের টপিক হচ্ছে পদ্মা অ্যাওয়ার্ডস 2025। তো তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য বলে রাখি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে WBPSC ওয়ালার প্রত্যেকটা ব্যাচেই চলছে কিন্তু একটা অফার, যেখানে এই ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু তোমরা এই ব্যাচগুলি জয়েন করতে পারো আর তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করতে পারো। তোমরা যারা রেলের এক্সাম লাইক RRB NTPCর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য রয়েছে দুরন্ত এক্সপ্রেস 2.0, যেখানে CBT 1 CBT 2 দুটোরই প্রিপারেশন থাকছে। এছাড়া রেলের গ্রুপ ডি এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য রয়েছে রূপসী বাংলা ব্যাচ, উত্তরণ ব্যাচ ফর SSC ফাউন্ডেশন, তার মানে স্টাফ সিলেকশন কমিশন, তার বিভিন্ন এক্সাম রয়েছে, যেটা আপকামিং স্টাফ সিলেকশন কমিশনের CGL CHSL MTS GD এই সকল এক্সামকে কেন্দ্র করে এই ফাউন্ডেশন ব্যাচ, উত্তরণ, এছাড়া পূর্ণ সক্ষম যেটা WBCS প্রিলিমস মেন্সের উপর ফোকাস করে একটা ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ব্যাচ। এছাড়া যারা প্রিলিমস এক্সাম অ্যাপিয়ার করবে, তাদের জন্য টার্গেট ব্যাচ রয়েছে। আর PSC মিসলেনিয়াস যারা মেন এক্সাম অ্যাপিয়ার করতে চলেছো, তাদের জন্য কিন্তু একটা ব্যাচ রয়েছে। তো আর এই সকল ব্যাচের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে একটা সিঙ্গেল ব্যাচের সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে অপরাজিত মহাপ্যাক 2.0। তো দেরি না করে চলো শুরু করি আজকের সেশন, যেখানে আমরা ডিসকাস করতে চলেছি একদম খুবই ইম্পর্টেন্ট টপিক, পদ্মা অ্যাওয়ার্ডস 2025। তো আজকের নলেজ বুস্টারে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম। তো শুরু করা যাক। পদ্মা অ্যাওয়ার্ডস, যেটার সূচনা আমাদের দেশে হয়েছিল কবে না 1954 সালে। তাহলে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে একটা অ্যাওয়ার্ড সরকার নিয়ে আসে, যার নাম দেওয়া হয় পদ্মা অ্যাওয়ার্ডস। তো এই পদ্মা অ্যাওয়ার্ডস মূলত দুটো ক্যাটাগরিতে রয়েছে। একটা হচ্ছে না, দুটো ক্যাটাগরি বললে ভুল হবে, বলতে পারো এটা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যেই পড়ছে, যেখানে ভারতরত্ন আর পদ্মা অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো দু ধরনের অ্যাওয়ার্ড এখানে দেওয়া হচ্ছে, একটা কি না ভারতরত্ন, আর আরেকটা হচ্ছে পদ্মা অ্যাওয়ার্ডস। তো এই দুটো অ্যাওয়ার্ডেরই কিন্তু সূচনা 1954 সালে। অ্যাওয়ার্ড রেকগনিশন থেকে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সামে কিছু না কিছু প্রশ্ন পেয়ে যাই, ঠিক আছে, বা দেখতে পেয়ে থাকি। তো এই পদ্মা অ্যাওয়ার্ডস 2025 এখান থেকেও কিন্তু বিভিন্ন এক্সামে, আপকামিং যে এক্সামগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে, যেখানে কারেন্ট 2025 পদ্মা অ্যাওয়ার্ডই তাদের ওপর বেস করেও প্রশ্ন থাকতে পারে, অথবা এর কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ইম্পর্টেন্ট ফ্যাক্টস থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কভার করব, তো শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটা। তো চলো, তাহলে আমরা শুরুতেই কি দেখলাম, শুরুতে আমরা যেটা ডিসকাস করলাম কি না, ভারতরত্ন অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ডস বোথ ইনস্টিটিউটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন 1954 আর দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন দ্য কান্ট্রি। তা এটা আমাদের দেশের বলতে পারো সিভিলিয়ানদের জন্য বা নাগরিকদের জন্য একটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে। যেখানে যদি আমরা ক্রোনোলজি করি, তো সবার উপরে থাকবে কি না ভারতরত্ন, তারপর কি না, তারপর হচ্ছে পদ্মা অ্যাওয়ার্ডসের মধ্যে থেকে থাকবে পদ্মবিভূষণ, ঠিক আছে, তারপর থাকবে পদ্মভূষণ, তারপর হচ্ছে পদ্মশ্রী, ঠিক আছে। তাহলে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, তাহলে এইভাবে কিন্তু তোমরা অ্যারেঞ্জ করতে পারো ক্রোনোলজি ওয়াইজ, ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, উইথ দ্য ভারতরত্ন কনসিডার দ্য মোস্ট প্রেস্টিজিয়াস, ঠিক আছে। তাহলে সব থেকে প্রেস্টিজিয়াস যদি আমরা দেখি বা মানে সম্মানীয় যদি পুরস্কার যদি দেখি সিভিলিয়ানসদের জন্য, তাহলে সেটা হচ্ছে ভারতরত্ন। পদ্মা অ্যাওয়ার্ডস কনসিস্ট অফ 3 টিয়ার্স। তো আমরা একটু আগেই দেখলাম পদ্মা অ্যাওয়ার্ডসের 3টে টিয়ার রয়েছে। তাহলে সব থেকে উপরে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর হচ্ছে পদ্মশ্রী। আর 1954-এ যখন এই অ্যাওয়ার্ডের সূচনা হয়, তো তখন এই 3টে ভাগকে আমরা বলতাম কি না পেহলা ভার্গ, দুসরা ভার্গ আর হচ্ছে তিসরা ভার্গ। 1955 সালে এটা রিনেম করা হয়, মানে এর নামকরণটা চেঞ্জ করে এই পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী রাখা হয়। তাহলে আমরা দুটো জিনিস মনে রাখবো, প্রথম এর ইন্ট্রোডাকশন কবে না 1954 সালে, আর সেকেন্ড আমরা যেটা দেখব যে 1955 সালে এই পদ্মা অ্যাওয়ার্ডসের মধ্যে যে 3টে ক্যাটাগরি ছিল, যেটা আগে বলা হতো পেহলা ভার্গ, দুসরা ভার্গ আর তিসরা ভার্গ, তো সেটাকে কিন্তু চেঞ্জ করে করা হলো পদ্মবিভূষণ, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী।
তাহলে আশা করি এটা মনে রাখবে তোমরা। চলো নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমরা দেখি। তাহলে নেক্সট কিছু ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ফ্যাক্টস যদি আমরা এখানে ডিসকাস করি, তাহলে প্রথমেই দেখছো বোথ অ্যাওয়ার্ডস ওয়ার ইন্ট্রোডিউস ইন দ্য সেম ডেট। তাহলে সেম ডেট তার মানে 2 জানুয়ারি 1954, এই 1954 সালের 2 জানুয়ারি কিন্তু এই দুটো অ্যাওয়ার্ডই ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, the awards are conferred by the President of India based on the recommendation from the Ministry of Home Affairs. তাহলে Ministry of Home Affairs এর রেকমেন্ডেশনে আমরা দেখতে পাই এই অ্যাওয়ার্ডস কে দিয়ে থাকেন না, এই অ্যাওয়ার্ডস দিয়ে থাকেন প্রেসিডেন্ট, ভারতের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকেন। পদ্মা অ্যাওয়ার্ডস আর ইউজুয়ালি অ্যানাউন্সড অন রিপাবলিক ডে এভরি ইয়ার। তাহলে প্রত্যেক বছর আমাদের প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু এটা ঘোষণা করা হয়, যেরকমটা এবছর আমরা দেখলাম 76 ইন্ডিয়াস রিপাবলিক ডেতে কিন্তু আমরা দেখলাম যে 2025 পদ্মভূষণ মানে পদ্ম অ্যাওয়ার্ডই তাদের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। লিস্টে কাদের নাম রয়েছে, কতজন টোটাল অ্যাওয়ার্ডই রয়েছে, কতগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু থাকবে, ধৈর্য ধরে দেখতে থাকো। নেক্সট, দ্য পদ্মা অ্যাওয়ার্ডস আর ইউজুয়ালি অ্যানাউন্সড অন রিপাবলিক ডে, আমরা অলরেডি দেখলাম। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো সিটিজেন, এনি সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে ভারতের যে কোনো সিটিজেন বা যে কোনো নাগরিক তারা এই অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, যেখানে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেরকম আর্ট, লিটারেচার, পাবলিক অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। দ্য পদ্মা ইন পদ্মা অ্যাওয়ার্ড সিগনিফাইজ দ্য লোটাস ফ্লাওয়ার। তার মানে এই যে পদ্মা অ্যাওয়ার্ডস, এই যে পদ্মা বা পদ্ম কথাটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই পদ্ম ফুলকেই সিগনিফাই করে, যেটা কিনা পবিত্রতা আর এক্সিলেন্সের একটা প্রতীক। জানে আমাদের ভারতীয় সংস্কৃতি বা আমাদের ভারতীয় কালচার অনুযায়ী ইট সিগনিফাইজ দ্য পিওরিটি অর সিম্বল অফ পিওরিটি, একটা পবিত্রতার প্রতীক। এর পাশাপাশি আমরা বলতে পারি এটা এক্সিলেন্সেরও কিন্তু প্রতীক। ঠিক আছে, তাহলে এই পদ্মা অ্যাওয়ার্ডসের যে পদ্ম, তাহলে এটা কি না, এটা কিন্তু পদ্ম ফুলকেই সিগনিফাই করছে, যার মধ্যে দিয়ে আমরা যেটা সিম্বলাইজ করছি সেটা হচ্ছে এর পবিত্রতা আর শ্রেষ্ঠত্বের এক যে প্রতীক, সেটাকেই কিন্তু সিগনিফাই করে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পদ্মা অ্যাওয়ার্ড সূচনা কাল থেকে এখনো পর্যন্ত দুবার কিন্তু আমরা দেখতে পাই যে সাসপেনশন ছিল, মানে সাসপেন্ড রাখা হয়েছিল, মানে স্থগিত ছিল। ঠিক আছে, তাহলে এর সূচনা কাল থেকে এখনো পর্যন্ত 1954 থেকে 2025 পর্যন্ত এই যে এর সময়কাল, এই সময়কালের মধ্যে আমরা দুটো বাধা দেখতে পাচ্ছি, একটা ফার্স্ট সাসপেনশন আর একটা হচ্ছে সেকেন্ড সাসপেনশন। তাহলে প্রথমবার স্থগিত রাখা হয় কার সময়কালে না, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মোরারজি দেশাই। ভারতীয় জনতা দল সরকার গঠন করে 1978 সালে। তাহলে 1978 সালে আমরা দেখতে পাই যে মোরারজি দেশাই তিনি কি করেছিলেন না, তিনি সাসপেন্ড করেছিলেন, তিনি কি করেছিলেন, এটাকে সাসপেন্ড করেছিলেন। আর তিনি এটা বলে ক্রিটিসাইজ করেছিলেন এই অ্যাওয়ার্ডটাকে কি না, ইট ইজ ওয়ার্থলেস অ্যান্ড পলিটিসাইজ, তার মানে এর কোনো অর্থ নেই বা কোনো মূল্যহীন একটা অ্যাওয়ার্ড। আর এটা কি না, সম্পূর্ণ রাজনৈতিক। ঠিক আছে, সম্পূর্ণ রাজনৈতিক, তার মানে রাজনৈতিক দল কিছু মানুষকে মানে যারা সেই দলকে সাপোর্ট করছে তাদেরকে খুশি করার জন্য বলতে পারো এই অ্যাওয়ার্ডটা সরকার দিচ্ছে। তো এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক একটা অ্যাওয়ার্ড, আর এর কোনো মূল্য নেই এই বলে কিন্তু তিনি বন্ধ করে দেয় এই অ্যাওয়ার্ডটা। তো এই সরকার কিন্তু বেশি দিন টেকেনি, আমরা জানি যে 2 বছর পর্যন্ত কিন্তু টিকেছিল, মানে 1978 থেকে 1980 পর্যন্ত। তো এই সময়কালে কিন্তু মানে 1978, 1979 এই 2 বছর কিন্তু আমরা দেখতে পাই যে এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে আমরা আবারও দেখতে পাই যে 1990-এর দশকে যে একটা কোর্টে কেস করা হয়, সুপ্রিম কোর্টে, যে এই যে অ্যাওয়ার্ড যেটা কি বলা হচ্ছে, happened in the early 1990s due to legal position challenging the award under Article 18 of the Constitution which prohibits the conferment of titles by the state। তো বলছে যে স্টেট মানে রাষ্ট্র কখনো একটা টাইটেল দিতে পারে না বা উপাধি দিতে পারে না যেটা এই অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 18-কে ভায়োলেট করছে। তো এই নিয়ে সুপ্রিম কোর্টে একটা কি হয় না, কেস ফাইল করা হয়। আর যেখানে এই কেস চলাকালীন এটা কিন্তু স্থগিত ছিল 1993 থেকে 1997। পরবর্তীকালে আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দেয়, যেখানে বলা হয় যে না, সরকার এই অ্যাওয়ার্ড দিতে পারে, এতে কোনো বাধা নেই, বাট
but in terms of Article 18(1) of the Constitution, the word cannot be used as a prefix or suffix of the recipient's name. তাহলে এটা কখনোই উপাধি নয়, এটা একটা জাস্ট অ্যাওয়ার্ড, যেটাকে অ্যাওয়ার্ড হিসেবেই দেখা উচিত। তো কখনো কেউ তার নামের আগে কোনো অ্যাওয়ার্ডই এই ভারতরত্ন বলে তার নামটা লেখা বা তার নামের পর ভারতরত্ন, এটা কিন্তু করতে পারে না। মানে অ্যাবলিশন অফ টাইটেল যেটা আমরা দেখি আমাদের কনস্টিটিউশনে, যেটা বলা হয়েছে অ্যাবলিশন অফ টাইটেল, তো সেটাকেই কিন্তু সিগনিফাই করছে। তো এটা কোনো টাইটেল নয়, এটা জাস্ট অ্যাওয়ার্ড, আর সেটা দেওয়া যেতেই পারে। তো পরবর্তীতে আমরা রিস্ট্রেন করতে দেখতে পাই যে যেখানে সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে না, এটা দেওয়া যেতেই পারে। তো তার পরবর্তীতে আবারও কিন্তু এই অ্যাওয়ার্ড সরকার পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে দুবার কিন্তু আমরা দেখতে পাই যে স্থগিত রাখা হয়। তাহলে 1954 থেকে শুরু করে 2025-এর মধ্যবর্তী সময়কালে। নেক্সট, কারা এলিজেবল? অল পারসন উইদাউট ডিস্টিংশন অফ রেস, অকুপেশন, পজিশন অর সেক্স আর এলিজেবল ফর দিস অ্যাওয়ার্ড। তার মানে জাতি, ধর্ম, বর্ণ, পেশা, লিঙ্গ নির্বিশেষে সবাই এই অ্যাওয়ার্ডের জন্য কিন্তু এলিজেবল। শুধুমাত্র যারা সরকারি চাকরিরত যারা রয়েছেন, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে যারা কর্মরত রয়েছেন, তো তারা ছাড়া সেখানে ডক্টর আর সায়েন্টিস্ট যারা, তাদের জন্য একটা এক্সেমশন রয়েছে। হাউএভার এখানে কি বলা রয়েছে দেখে নাও। However, government servant including those who working with PSU except doctors and scientists, তার মানে যারা PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, আবার শুনে রাখো, সরকার অধীনস্থ সংস্থায় যারা কর্মরত, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ যারা কর্মরত, তারা ব্যতীত, সেখানে ডক্টর আর যদি সায়েন্টিস্ট থেকে থাকেন তারা এলিজেবল। তো বাকি সবাই কিন্তু এই অ্যাওয়ার্ডের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, যে ফিল্ডগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে আর্টস রয়েছে, যেখানে আর্ট রয়েছে একবার ভালো করে তোমরা দেখে নেবে, আর্ট, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেডিসিন, লিটারেচার অ্যান্ড এডুকেশন। তো এই বিভিন্ন ফিল্ডে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও আমরা যদি বলি, তার মানে শিল্প, সামাজিক কাজ, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য, মেডিসিন, বেসিক্যালি চিকিৎসা হতে পারে, সেটা হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে। তো সেই চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে সাহিত্য, শিক্ষা, এছাড়া সিভিল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। স্পোর্টস অ্যান্ড আদার্স বলতে এখানে হিউম্যান রাইটস পড়ছে, তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন পড়ছে, মানে মানব অধিকার থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। ঠিক আছে, এই সমস্ত কিন্তু পড়ছে এই আদার্স ক্যাটাগরিতে। ঠিক আছে, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ফিল্ড মানে বিভিন্ন ক্ষেত্র কিন্তু রয়েছে। এর বিভিন্ন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা আর্ট থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ট্রেড, মেডিসিন, লিটারেচার, স্পোর্টস, সিভিল সার্ভিস, আদার্স। তো এই সমস্ত ফিল্ডে কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এবার আমরা চলে যাব আরো কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস, যেটা কি নিয়ে না, ভারতরত্ন। আমি আবারও বলছি, আমাদের ডিসকাশনের পার্ট হচ্ছে 2025 পদ্মা অ্যাওয়ার্ডস, বা তার আগে কিন্তু এই ভারতরত্ন সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে যেখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন আসতে পারে, তো সেটাকেও আমরা কভার করব। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় যেরকম সিভিল সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় কিন্তু জিকেতে এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তাহলে প্রথম রিসিপিয়েন্ট যারা 1954-তে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মানে ভারতরত্ন অ্যাওয়ার্ডি, ফার্স্ট ভারতরত্ন অ্যাওয়ার্ডি, তারা কারা না, সেই পার্সোনালিটি, সেই ব্যক্তিত্ব আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, না সি গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন। তাহলে সি গোপালাচারী যিনি প্রথম ভারতরত্ন পেয়েছেন, এছাড়াও রয়েছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হচ্ছে সিভি রমন। তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ দ্য ডমিনিয়ন অফ ইন্ডিয়া, মানে ভারতের শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন, তিনি কিন্তু 1954 সালে এই অ্যাওয়ার্ড পান, প্রথম ভারতরত্ন এই অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি দ্বিতীয় প্রেসিডেন্ট আর স্বাধীন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যার জন্মদিন আমরা পালন করে থাকি আমাদের দেশে শিক্ষক দিবস হিসেবে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তো তাকেও কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া সিভি রমন যিনি নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট, ঠিক আছে, পদার্থবিজ্ঞানী বলতে পারি, তো এই নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট যিনি অ্যাটমিক ফিজিক্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজমের উপর কাজ করেছেন, আমরা ফিজিক্সে পড়েছি রমন এফেক্ট। তো এই সিভি রমন তিনিও কিন্তু এই অ্যাওয়ার্ড সর্বপ্রথম পেয়েছেন ভারতীয় হিসেবে। তাহলে সি গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন, তারা কিন্তু প্রথম ভারতীয় যারা এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। মরণোত্তর, তাহলে পোস্টুমিয়াস আমরা যদি দেখি,
তাহলে পোস্টুমিয়াসলি আমরা যদি দেখি সেক্ষেত্রে লাল বাহাদুর শাস্ত্রী মরণোত্তর, যিনি এই মানে মরণোত্তর মানে হচ্ছে তিনি মারা যাওয়ার পরবর্তী পর্যায়ে, মানে জীবিত অবস্থায় তিনি এই অ্যাওয়ার্ডটা পাননি। তাহলে মরণোত্তর যদি আমরা দেখি, ফার্স্ট ইন্ডিভিজুয়াল টু বি অনার্ড উইথ দিস অ্যাওয়ার্ড দ্যাট ইজ লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে প্রথম যিনি আফটার হিজ ডেথ এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন 1966 সালে। এছাড়া সত্যজিৎ রায় অনলি ওয়ান অ্যান্ড অনলি ফিল্ম মেকার যিনি প্রথম চিত্র পরিচালক হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতরত্ন 1992 সালে, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। ঠিক আছে, তো নেক্সট খান আব্দুল গফফর খান এন্ড নেলসন ম্যান্ডেলা, যিনি কিনা যারা কিনা ভারতীয় নাগরিক নন, মানে প্রথম বলতে পারো যে ফরেন সিটিজেন্স যারা বা ফরেন ন্যাশনালস যারা এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। খান আব্দুল গফফর খান 1887 সালে আর নেলসন ম্যান্ডেলা 1990-এ। ঠিক আছে, তো এই দুজন আমরা অবশ্যই মনে রাখবো, তারাও কিন্তু এই ভারতরত্ন পেয়েছেন। টু নন ইন্ডিয়ান অ্যাওয়ার্ডি, ঠিক আছে, টু নন ইন্ডিয়ান ন্যাশনালস বা সিটিজেন্স বা ফরেন ন্যাশনালস যারা কিন্তু এই অ্যাওয়ার্ড পেয়েছেন, কে না খান আব্দুল গফফর খান আর হচ্ছে কে না নেলসন ম্যান্ডেলা। এছাড়া প্রথম ফার্স্ট নিউট্রালাইজ ইন্ডিয়ান সিটিজেন, মানে তিনি ভারতীয় বংশোদ্ভূত তো নন বা ভারতীয় নন, পরবর্তীতে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। তো মাদার টেরেসা, মাদার টেরেসা, তো তিনি কিন্তু এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন কবে না 1980-তে, 1980 তিনি কিন্তু এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে আমরা এখানে দেখে নিলাম ভারতরত্ন রিগার্ডিং ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস। তো এবার আমরা চলে যাব পদ্মা অ্যাওয়ার্ডস 2025। তো পদ্মা অ্যাওয়ার্ডস 2025 এবছর ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটা প্রত্যেক বছর আমরা দেখে থাকি, যেখানে টোটাল অ্যাওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কত না 139 পদ্মা অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডি, যেখানে একটা ডুও কেস রয়েছে। ডুও কেস মানে সিঙ্গেল অ্যাওয়ার্ডই কাউন্ট হবে, দুজন মানে যুগ্ম যেটাকে আমরা বলি যুগ্মভাবে পেয়েছেন। ঠিক আছে, তাহলে সিঙ্গেল অ্যাওয়ার্ডই কাউন্ট হচ্ছে, এখানে যুগ্মভাবে পেয়েছেন, একটা এরকম কেস রয়েছে। তো টোটাল এই 139, এই নাম্বারটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, 139। তো কতগুলো অ্যাওয়ার্ডই রয়েছে না 139 এবছরের পদ্মা অ্যাওয়ার্ডস 2025-এ, যার মধ্যে থেকে 7 জন হচ্ছে পদ্মবিভূষণ, 19 জন হচ্ছে পদ্মভূষণ আর পদ্মশ্রী হচ্ছে 113। এই 139 যে পদ্মা অ্যাওয়ার্ডই রয়েছে বা পদ্মা অ্যাওয়ার্ডস রয়েছে, তার মধ্যে থেকে 23 জন কিন্তু মহিলা। অবশ্যই মনে রাখবে এই ডেটাটা প্রশ্নে জিজ্ঞেস করতে, মানে এক্সামে কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে এই বছরের যে পদ্মা অ্যাওয়ার্ডই তার মধ্যে থেকে কতজন মহিলা। মনে রাখবে 23, যার মধ্যে থেকে আবারও মনে রাখবে যে 10 জন আমরা ফরেনার্স দেখতে পাচ্ছি বা এনআরআই বা পিআইও পার্সন উইথ ইন্ডিয়ান অরিজিন বা ওভারসিজ যারা সিটিজেন্স রয়েছে, তো তারা কতজন রয়েছে না 10 জন রয়েছে, এদের মধ্যে থেকে 10 জন রয়েছে। আর মরণোত্তর যদি বলো, মানে যাদের মৃত্যুর পর যারা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এরকম রয়েছেন 13 জন, যেখানে 7 জন আমরা যেটা দেখতে পাচ্ছি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডি, তো তাদের মধ্যে থেকে 3 জন কিন্তু মরণোত্তর রয়েছে। ঠিক আছে, যারা অলরেডি যারা দেহত্যাগ করেছেন, তো এই মানে আফটার দেয়ার ডেথস তারা কিন্তু এই অ্যাওয়ার্ড পাচ্ছেন এবছর 2025-এ। ঠিক আছে, তাহলে মরণোত্তর এই 7 জনের মধ্যে 3 জন রয়েছে আর টোটাল 139 এর মধ্যে টোটাল 13 জন কিন্তু রয়েছেন। ঠিক আছে, এবার যদি তোমাদের জিজ্ঞেস করে যে আমরা এই যে ফিল্ডগুলো যেগুলো দেখলাম যে আর্ট, মেডিসিন, লিটারেচার, ঠিক আছে, তো এই যে বিভিন্ন ফিল্ড রয়েছে, কোন ফিল্ড থেকে এবছর সব থেকে বেশি পদ্মা অ্যাওয়ার্ডই রয়েছে? ঠিক আছে, পদ্মা অ্যাওয়ার্ডি তারা কোন ফিল্ড থেকে সব থেকে বেশি যারা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন? তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এটার উত্তর হবে হচ্ছে আর্ট। ঠিক আছে, তাহলে কতজন রয়েছে না মনে রাখবে এই নাম্বারটা হচ্ছে 51, নাম্বার হচ্ছে 51। এটা কি না আর্ট থেকে কিন্তু সব থেকে বেশি হাইয়েস্ট। তারপরে রয়েছে লিটারেচার অ্যান্ড এডুকেশন, টোটাল কত না 26, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। তাহলে ফার্স্ট হচ্ছে আর্ট, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে লিটারেচার অ্যান্ড এডুকেশন, আর থার্ড বলতে পারো ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি 10 জন, আর হচ্ছে মেডিসিন হচ্ছে 10 জন। তাহলে থার্ডে কিন্তু যুগ্মভাবে, এখানেও কিন্তু ডুও বলতে পারো কেস, একটা হচ্ছে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি আর একটা কি না মেডিসিন, দুটো ক্ষেত্রেই কিন্তু 10টি করে অ্যাওয়ার্ড রয়েছে। তো তাহলে টোটাল 139 যে অ্যাওয়ার্ড রয়েছে তার মধ্যে থেকে হাইয়েস্ট হচ্ছে আর্ট, সেকেন্ড হাইয়েস্ট আমরা দেখতে পাচ্ছি লিটারেচার অ্যান্ড এডুকেশন, আর থার্ড কিন্তু
কিন্তু আবারও বলতে পারো যে ডুও হয়েছে, তার মানে যুগ্মভাবে বলতে পারো ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি আর হচ্ছে কি না মেডিসিন। আশা করি ক্লিয়ার তো সবার। তাহলে যদি জিজ্ঞেস করে কোন ফিল্ড থেকে সর্বাধিক পদ্ম অ্যাওয়ার্ডই রয়েছে, তাহলে আর্ট, সেকেন্ড কি না সেকেন্ড হচ্ছে লিটারেচার অ্যান্ড এডুকেশন। আশা করি ক্লিয়ার, মনে থাকবে তো সবার। চলো নেক্সট, এবার যদি আমরা দেখি যে প্রথমেই বলেছিলাম যে 139টি অ্যাওয়ার্ডই যারা রয়েছে বা যে অ্যাওয়ার্ড রয়েছে তার মধ্যে থেকে 23 জন কিন্তু মহিলা রয়েছে। এবার যদি ফিল্ড ওয়াইজ যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আর্ট থেকে বলতে পারো যে টোটাল 51, যার মধ্যে থেকে 11 জন কিন্তু মহিলা রয়েছে। লিটারেচার অ্যান্ড এডুকেশন টোটাল 30, তার মধ্যে থেকে 2 জন মহিলা রয়েছে, বাকি 28 জন পুরুষ। ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে 10 জন টোটাল, তার মধ্যে থেকে 2 জন মহিলা রয়েছে, বাকি 8 জন পুরুষ। মেডিসিন থেকে টোটাল 10টি অ্যাওয়ার্ড রয়েছে, যেখানে 4 জন মহিলা, বাকি 6 জন পুরুষ। সোশ্যাল ওয়ার্কে টোটাল 8 জন রয়েছে, যেখানে 4 জন মহিলা, বাকি 4 জন পুরুষ। আর বাকি যে ফিল্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পাবলিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, স্পিরিচুয়ালিজম, এগ্রিকালচার, তো এই যে বাকি যে সেগমেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো মহিলা নেই, সমস্তই কিন্তু পুরুষ। ঠিক আছে, তাহলে টোটাল 23 উইমেন যারা কোথা থেকে আছে না আর্ট, লিটারেচার, এডুকেশন, ট্রেড ইন্ডাস্ট্রি, মেডিসিন আর সোশ্যাল ওয়ার্ক। ঠিক আছে, চলো আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এবার আমরা যেটা দেখবো সেটা কি না 2025 পদ্মা অ্যাওয়ার্ড উইনার্স কারা, তার যে লিস্ট সেটা দেখবো। এই 7টা নাম কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতেই হবে, কিছু করার নেই। তারপরের যে 19টা নাম সেটা রাখাটা খুবই চ্যালেঞ্জিং, তারপর 113টা নাম সেটা তো আরোই চ্যালেঞ্জিং। তো এই 113টা থেকে যারা ইম্পর্টেন্ট পার্সোনালিটি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে তো সেটা কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুভুর নাগেশ্বর রেড্ডি, শ্রী দুভুর নাগেশ্বর রেড্ডি, যিনি কিনা একজন কি না ডক্টর, যিনি একজন কি না ডক্টর। তাহলে দুভুর নাগেশ্বর রেড্ডি, অ্যান ইন্ডিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ফ্রম আলুর, অন্ধ্রপ্রদেশ, ইজ আ ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। তাহলে তিনি ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, তার মানে তিনি প্রতিষ্ঠাতা, তার পাশাপাশি বর্তমানে কি না চেয়ারম্যান এই গ্যাস্ট্রোএন্টারোলজি, যে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি তার তিনি কর্ণধার, আর তার পাশাপাশি কি তিনি প্রতিষ্ঠাতাও ছিলেন। তো তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, আর প্রথম ভারতীয় ডক্টর যে 3টে ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড রয়েছে, তার মানে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবার কিন্তু পেয়েছেন 2025-এ। 2016-তে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ, তাহলে 2016-তে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ, 2002-তে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী, আর এবছর 2025 তিনি পেয়ে গেলেন পদ্মবিভূষণ। তাহলে তিনি ফার্স্ট ইন্ডিয়ান ডক্টর টু রিসিভ অল 3 পদ্মা অ্যাওয়ার্ডস। তাহলে খুব ইম্পর্টেন্ট, দুভুর নাগেশ্বর রেড্ডি প্রথম ভারতীয় ডক্টর যিনি কিনা এই 3টে ক্যাটাগরিতেই কিন্তু অ্যাওয়ার্ড পেলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি জগদীশ সিং খেহার, তিনিও কিন্তু এই পদ্মা অ্যাওয়ার্ডই এবছর। তো তিনি রিটায়ার্ড জাস্টিস 44th চিফ জাস্টিস ছিলেন আমাদের ভারতের, আর তার সময়কালে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট জাজমেন্ট আসে রিগার্ডিং ট্রিপল তালাক আর হচ্ছে রাইট টু প্রাইভেসি, দ্য রাইট টু প্রাইভেসি। তাহলে তিনি 44th চিফ জাস্টিস, আর তিনি প্রথম শিখ আমাদের ভারতীয় কি না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রথম শিখ ভারতীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যার সময়কাল ছিল 4 জানুয়ারি টু 27 আগস্ট 2017। তো তিনিও কিন্তু পেয়েছেন এবছর পদ্মবিভূষণ। এছাড়া কুমুদিনী লাখিয়া, যিনি একজন কত্থক নৃত্যশিল্পী, তিনিও কিন্তু এই অ্যাওয়ার্ড পাচ্ছেন এবছর। তিনি কোথা থেকে বিলং করছেন না গুজরাট থেকে বিলং করেন, আর তিনি কিন্তু প্রতিষ্ঠাতা এই কদম স্কুল অফ ডান্স অ্যান্ড মিউজিক। এরপর রয়েছেন কে না সুব্রমণিয়ান লক্ষ্মী নারায়ণ, কর্ণাটক থেকে তিনি বিলং করেন, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। এছাড়া মাল্টি ট্যালেন্টেড বলতে পারো, তিনি কিন্তু ভায়োলিন বাদকও বটে। ঠিক আছে, ভায়োলিন বাদক, এছাড়া কম্পোজার, এছাড়া ক্লাসিক্যাল কর্ণাটক মিউজিক, ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, মানে বলতে পারো মাল্টি ট্যালেন্টেড। তাহলে সুব্রমণিয়ান লক্ষ্মী নারায়ণ যিনি কর্ণাটক থেকে বিলং করছেন এই লিস্টে রয়েছে, কর্ণাটক থেকে শ্রী লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ান। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখছি মরণোত্তর, এখানে টিভি বাসুদেবন নায়ার, ওসামু সুজুকি আর শারদা সিনহা। তো এই 3 জন পার্সোনালিটি, তাদের সম্পর্কে একটু জেনে নিই। তাহলে পদ্মা অ্যাওয়ার্ড 2025 এমটি বাসুদেব নায়ার। ঠিক আছে, তিনি লেখক, চিত্রনাট্য পরিচালক,
প্লাস চিত্রনাট্য লেখকও তিনি। তাহলে 2025 তিনি কিন্তু আফটার হিজ ডেথ ডিসেম্বর 2024 তার দেহাবসান হয়। তো তিনি কিন্তু এবছর পদ্মবিভূষণ এই অ্যাওয়ার্ড কিন্তু পাচ্ছেন, যেটা বলতে পারো যে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এছাড়া ওসামু সুজুকি, ফর্মার চেয়ারম্যান অফ সুজুকি মোটরস কর্পোরেশন, কোঅপারেশন, যার রিসেন্টলি কিন্তু তিনি দেহত্যাগ করেন ডিসেম্বর 27, 2024। তাহলে খুবই মানে এই লাস্ট ইয়ার ডিসেম্বরে কিন্তু তিনি প্রাণত্যাগ করেন। তাহলে তার মৃত্যু হয় অ্যাট দ্য এজ অফ 94 ইয়ার্স। তাহলে তিনি কিন্তু এই অ্যাওয়ার্ড পাচ্ছেন, যিনি কিন্তু ইন্ডিয়ান নয়, জাপানিজ। ঠিক আছে, তাহলে জাপান থেকে বিলং করছেন ওসামু সুজুকি, মরণোত্তর। নেক্সট পদ্মা অ্যাওয়ার্ডি আমরা যেটা দেখতে পাচ্ছি, পদ্মা অ্যাওয়ার্ডি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি না, ফোক সিঙ্গার শারদা সিনহা। তিনি কিন্তু বিহার থেকে বিলং করেন। ঠিক আছে, বিহার থেকে বিলং করেন। তিনি কিন্তু একজন সঙ্গীত শিল্পী, মেনলি ফোক সিঙ্গার। তো অবশ্যই মনে রাখবে শারদা সিনহা। তাহলে এই হচ্ছে আমাদের 7 জন রিনাউন্ড পারসনস, যাদের মধ্যে 3 জন মরণোত্তর আর বাকি 4 জন তো তোমরা দেখেই নিলে। তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই দুভজুর নাগেশ্বর রেড্ডি। ঠিক আছে, দুভুর নাগেশ্বর রেড্ডি তিনি প্রথম ডক্টর, যার কাছে কিন্তু প্রথম ভারতীয় ডক্টর যার কাছে কিন্তু এই 3টে অ্যাওয়ার্ডই রয়েছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী। ঠিক আছে, চলো এবার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে এই 19টা নাম। এই 19টা নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে পদ্মভূষণ। তাহলে পদ্মবিভূষণ আমরা দেখে নিলাম, এবার আমরা দেখব পদ্মভূষণ। ঠিক আছে, তাহলে পদ্মভূষণ অ্যাওয়ার্ডি যারা আমরা দেখতে পাচ্ছি, এই টোটাল 19টা নাম কিন্তু এখানে রয়েছে। শ্রী এ সূর্যপ্রকাশ, অনন্ত নাগ, বিবেক দেবধর। ঠিক আছে, কোন মানে কোন ক্ষেত্রে রয়েছে, কোন ফিল্ডে রয়েছে, তার বিলঙ্গিং স্টেট বা তার দেশ কি, এই প্রত্যেকটাই মনে রাখতে হবে। বাট চ্যালেঞ্জিং হচ্ছে এই 19টা নাম মনে রাখা। ঠিক আছে, আর 113টা তো আর ছেড়েই দাও। ঠিক আছে, কিন্তু তাও আমাদের করতে হবে। কম্পিটিটিভ এক্সাম কখন কোথা থেকে প্রশ্ন আসবে বলা খুব মুশকিল। তো এই লিস্টটা কিন্তু ভালোভাবে দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। যদি ইংরেজি প্রেফার করো তাহলে ইংরেজি, যদি বাংলা প্রেফার করো তাহলে বাংলা। ঠিক আছে, যদি ইংরেজি প্রেফার করো ইংরেজি, যদি বাংলা প্রেফার করো তো বাংলা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা নামই কিন্তু রয়েছে 1 থেকে 19 অবধি। ঠিক আছে, শ্রী এ সূর্যপ্রকাশ, লিটারেচার অ্যান্ড এডুকেশন জার্নালিজম, কর্ণাটকা। ঠিক আছে, অনন্ত নাগ, আর্ট, কর্ণাটকা। শ্রী বিবেক দেবরয়, ঠিক আছে, মরণোত্তর কিন্তু। ঠিক আছে, লিটারেচার অ্যান্ড এডুকেশন, দিল্লি থেকে। যতীন গোস্বামী, আর্ট, আসাম। ঠিক আছে, জোস চাকু পেরিয়াপুরম, তো মেডিসিন, কেরালা। তো প্রত্যেকটা তার মধ্যে কি বিকট অদ্ভুত নাম রয়েছে। তো যাই হোক, স্ক্রিনশট নিয়ে নাও, বেশি সময় নেই আমাদের কাছে, ঝটপট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অবশ্যই ঘরে কিন্তু এটা দেখে নেবে। আর যদি পারো তো নিজেদের মধ্যে, বা যদি তোমাদের এরকম কোনো থাকে যে গ্রুপ যারা একসাথে প্রিপেয়ার করছো, তো অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে ডিসকাস করবে। বাংলায়ও দেওয়া রয়েছে, যারা বাংলায় কমফোর্টেবল বাংলা থেকে করতে পারো, যারা ইংরেজিতে কমফোর্টেবল তারা ইংলিশটা দেখে করতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা এই 113টা যে পদ্মশ্রী অ্যাওয়ার্ডই রয়েছে, পদ্মশ্রী অ্যাওয়ার্ডই যে রয়েছে 113, তো 113 জন, তো তাই সেটা তো মনে রাখা খুব ডিফিকাল্ট। তো তার মধ্যে থেকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে তাদেরটা মনে রাখি আগে, তারপর বাকি কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটি দেখবো। ঠিক আছে, আর বাকি আমরা বিভিন্ন সেশনে, প্র্যাকটিস সেশনে কি করব, যে এর মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিগুলো রয়েছে সেগুলো কোশ্চেন আনসার ডিসকাশনের মধ্যে দিয়ে মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে আমরা এবার যেটা দেখব, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন। টোটাল 8 জন রয়েছেন। টোটাল কতজন না ঠিক বললাম তো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ টোটাল 8 জন রয়েছে। প্রথমেই রয়েছে আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং। ঠিক আছে, যারা অরিজিৎ সিং এর গান পছন্দ করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আর কোন গানগুলো তোমাদের ভালো লাগে। আমার তো খুব পছন্দের অরিজিৎ সিং। ঠিক আছে, অরিজিৎ সিং ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন, আমরা সকলেই জানি। আর্ট, ঠিক আছে, তার মানে সঙ্গীত শিল্পী। এছাড়া মমতা শঙ্কর রয়েছেন, তিনিও কিন্তু এই বিনোদনের সাথে যুক্ত। তিনি অভিনয় থেকে শুরু করে অ্যাঙ্কারিং বিভিন্ন সময় আমরা কিন্তু দেখেছি এই মমতা শঙ্কর। ঠিক আছে, তো মমতা শঙ্কর, অরিজিৎ সিং দুজনেই ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন। এরপর নগেন্দ্রনাথ রয়, ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি, লিটারেচার অ্যান্ড এডুকেশন, নর্থ বেঙ্গল
বেঙ্গল থেকে বিলং করেন। নগেন্দ্রনাথ রয়, তিনি 70টার বেশি বই লিখেছেন। পেশাগতভাবে তিনি কিন্তু একটা শিক্ষক, আর পেশাগতভাবে তিনি একজন শিক্ষক ছিলেন। আর তিনি তার যে উল্লেখযোগ্য একটা কাজ, সেটা কি না, রাজবংশী ভাষায় তিনি রামায়ণকে কিন্তু ট্রান্সলেট করেছেন, রামায়ণকে ট্রান্সলেট করেছেন। 70টার বেশি বই তিনি লিখেছেন, একজন স্কুল শিক্ষক ছিলেন। তো এই নাগেন্দ্রনাথ রয়, তো তিনি কিন্তু এই অ্যাওয়ার্ড পেয়েছেন এবছর পদ্মশ্রী। এছাড়া পবন গোয়েঙ্কা ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গল, পবন গোয়েঙ্কা ফর্মার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার এমডি ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া সজ্জন ভজনকা, ঠিক আছে, সজ্জন ভাজনকা, ঠিক আছে, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গল। তিনি কি না সেঞ্চুরি প্লাইস, তিনি কি না সেঞ্চুরি প্লাইবোর্ডের কিন্তু তিনি কি চিফ ছিলেন, ঠিক আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ, যিনি স্বামী প্রতাপানন্দ, যিনি কার্তিক মহারাজ নামেও কিন্তু আমাদের কাছে পরিচিত, স্পিরিচুয়াল গুরু বলতে পারেন, একজন সন্ন্যাসী মঙ্ক, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন। তো তিনিও কিন্তু রয়েছেন এই লিস্টে, স্বামী প্রতাপানন্দ, প্রদীপ্তানন্দ, ঠিক আছে, স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামে কিন্তু আমাদের মাঝে পরিচিত। স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ, তাহলে কি স্পিরিচুয়াল গুরু। নেক্সট তেজেন্দ্র নারায়ণ মজুমদার, আর্ট ওয়েস্ট বেঙ্গল, তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তোমরা দেখতে পাচ্ছ যিনি একজন শারদ শিল্পী, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ইন্ডিয়ান মিউজিশিয়ান, ঠিক আছে। এছাড়াও কে রয়েছেন না বিনায়ক লোহানি, যিনি সোশ্যাল ওয়ার্কের সাথে কিন্তু যুক্ত। বিনায়ক লোহানি, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিনায়ক লোহানি, যিনি সোশ্যাল ওয়ার্কের সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে। তো এই কটা নাম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তো অবশ্যই মনে রাখবো, 8 জন রয়েছে। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটি রয়েছে, যেটা আমরা চেষ্টা করব মনে রাখার। অরুন্ধতী ভট্টাচার্য, ফর্মার চেয়ারপারসন অফ SBI ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিলঙ্গিং স্টেট কিন্তু মহারাষ্ট্র, তিনি কিন্তু বাঙালি। শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য। আর অশ্বিন, স্পোর্টস থেকে তোমরা দেখতে পাচ্ছ আর অশ্বিন। এছাড়া সত্যপাল সিং, স্পোর্টস উত্তরপ্রদেশ, যিনি কিনা একজন প্যারা অ্যাথলিক কোচ, ডক্টর সত্যপাল সিং, ঠিক আছে। তো তাকেও কিন্তু এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এছাড়া হরভিন্দর সিং, যিনি প্যারিস প্যারাঅলিম্পিক্সে কিন্তু গোল্ড মেডেল পেয়েছেন আর্চারিতে, তো আর্চারিতে কিন্তু তিনি পেয়েছেন, তো তাকেও কিন্তু এই বছর এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই মনে রাখবো, অরুন্ধতী ভট্টাচার্য বাঙালি, কিন্তু বিলঙ্গিং স্টেট কি মহারাষ্ট্র, ট্রেডার ইন্ডাস্ট্রি SBI এর ফর্মার চেয়ারপারসন। আর অশ্বিন তোমরা চিনে থাকবে, ক্রিকেটার, ক্রিকেট খেলা যারা দেখো, স্পিনার, কর্ণাটক তামিলনাড়ু থেকে বিলং করেন। সত্যপাল সিং, উত্তরপ্রদেশ, স্পোর্টস, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের এই সেশনটা পুরো ক্লিয়ার হয়েছে। কি কি ইম্পর্টেন্ট, অবশ্যই যে নামগুলো বললাম, 7 জন পদ্মবিভূষণ, 19টা পদ্মভূষণ, আর এখান থেকে 113 জনের মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন, সেগুলো। এর পাশাপাশি আদার্স কিছু আমি ইম্পর্টেন্ট পার্সোনালিটি বললাম, অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আর বাকিগুলো আমরা বিভিন্ন সেশনে, বিভিন্ন প্র্যাকটিস সেশনে কোশ্চেন আনসার সলভ করার মধ্যে দিয়ে কিন্তু মনে রাখার চেষ্টা করব। এই বলে আজকের সেশনটা আমি শেষ করছি। আর তোমাদের বলে রাখি, আমাদের অফলাইন সেন্টার রয়েছে শিয়ালদায়, ঠিক আছে। তো তোমরা চাইলে এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে আবারও এরকম সেশনে। থ্যাংক ইউ এভরিওয়ান।